নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বড়দিনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা আরো 4% ডিএ পাবেন এবং ১ জানুয়ারি ২০২৪ থেকে এই ডিএ পাবেন। আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। বাড়তি 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীরা এবার থেকে 10% ডিএ পাবেন। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেকেই খুশি হবে, কিন্তু কেন্দ্রীয় সরকারি যে হার, যে ডিএর হার, সেই শতাংশের হিসেবে রাজ্য সরকারের এই ঘোষণা সবাই কি খুশি হতে পারবে? একেবারেই নয়, সবাই খুশি হতে অবশ্যই পারবে না। এবং যে ফারাকের অঙ্ক নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন যারা রয়েছেন তাদের একাধিক ইউনিয়নগুলোর তরফ থেকে ইতিমধ্যে এই বিষয় নিয়ে বক্তব্য পেশ করা হচ্ছে। তবে তুমি জানো যে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে ডিএটা বাধ্যতামূলক নয়, এটা একটা অপশনাল। এবং সুপ্রিম কোর্টেও যখন মামলা চলেছে তখন এই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছে যে ডিএ হচ্ছে কোনোভাবেই বাধ্যতামূলক নয়, এটা একটা অপশনাল। তা নিয়েও বিভিন্ন সময় কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা তাদের তরফ থেকে বক্তব্য জানিয়ে এসছে। তবে যে শতাংশ হারে এই ডিএ ঘোষণা করার পাশাপাশি এদিনকে আরো একটা কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে পে কমিশন বা যে বেতন কমিশন সেটা হচ্ছে রাজ্য সরকার মেনে নেয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে সেটিকে দেওয়া হয়। ফলে সমস্ত সরকারি কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব যারা রয়েছেন, যারা সদস্যরা রয়েছেন, তারা এই 4% ডিএ ঘোষণার মধ্য দিয়ে খুশি না হতে পারলো, পুরোপুরিভাবে খুশি না হতে পারলেও রাজ্য সরকার তাদের যে সদিচ্ছার বিষয় সেখানে এদিনকে দেখিয়েছে। এবং সে কারণেই হচ্ছে আজকের এই ডিএ ঘোষণা করে দেওয়া। যদিও চলতি বছরে বাজেট অধিবেশনের সময় দেখতে পাওয়া গিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করে দিয়েছিলেন এবং আজকে 4% ডিএ ঘোষণা করে দেওয়ার পর সেটা আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়ে যাবে। ফলে সব মিলিয়ে ফারাকের অঙ্কটা কমলেও সব পক্ষ যে খুশি এমনটা নয়, মিশ্র প্রতিক্রিয়া অবশ্যই আসতে শুরু করেছে কর্মচারী ইউনিয়নগুলোর কাছ থেকে। বেশ আবির, আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে বাড়তি 4% ডিএ, মোট 10% ডিএ পাবে রাজ্য সরকারি শিক্ষক অশিক্ষক কর্মীরাও পাবেন এই বাড়তি ডিএ। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া কর্মী সংগঠনের। সববারের মতন এবারেও উনি আমাদের সরকারি কর্মচারী মুখে হাসি ফুটিয়েছেন। এত আর্থিক বঞ্চনার পরেও উনি 4% ডিএ ঘোষণা করলেন। তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ডিএটা তো এইভাবে হয় না, ডিএটা আপনার মহার্ঘ ভাতা অর্থাৎ জিনিসপত্র মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই দিয়ে দেওয়া হয়। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? আমরা আগামী দিনে আরো বড় ধরনের বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এবং এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছেন, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে না। এই সমস্ত কিছু নিয়েই লড়াই চলবে। আগামীকাল নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভ, আমরা সেখানে অবস্থানে বসছি, আমরা সেই কর্মসূচিতে অনড় আছি। 40%-এর মধ্যে 4% দেওয়ার পরে যদি বলেন যে তারপরেও আন্দোলন চালানোটা রাজনীতি করা, তাহলে বাকি 36%-এর হিসেবটা সেই রাজনীতিওয়ালারা দিন, আমরা উঠে যাবো এখান থেকে। লালিপাপ ধরাচ্ছে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী। তিনি বলছেন যে এতে মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন, কিন্তু কর্মচারীরা তারা কি আদৌ খুশি হতে পেরেছেন? শোনাবো তাদের বক্তব্য।
লোকসভা নির্বাচন ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% দিয়ে দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খুশি হবার যথেষ্ট কারণ আছে। গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন, ফলে পিসি ভাইপো খাইটা রেহাই হলো এরকম মনে করে উনি বাড়তি খুশি হয়েছেন এবং খুশির জন্য উনি উপহার দিয়েছেন 4%। কিন্তু এটা কর্মচারীদের ক্ষেত্রে খুব খুশি হবার কারণ কি আছে? যখন ওরা বসেছিলেন তখন ছিল 36, কেন্দ্র পরে 4 বাড়িয়েছে, অতএব হলো 40, এখন 4 কমেছে 36ই থেকে গেল। ফলে কর্মচারীদের খুশি হওয়ার খুব কারণ আছে বলে আমার মনে হয় না। সিপিআইএম বিজেপির কথার মূল্য রাজ্যের মানুষের কাছে নেই, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা নানাবিধ ব্যাপারে দাও 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 করে রাজ্য সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে, তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। আজই মুখ্যমন্ত্রী তিনি 4% ডিএ বৃদ্ধি করলেন, আবার আজই নবান্নের সামনে অবস্থানের অনুমতি পেলেন। ডিএ আন্দোলনকারীদের অনুমতি দিল শর্ত সাপেক্ষে। নবান্নের সামনে বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি হাইকোর্টের। 300-র বেশি জমায়েত না করার নির্দেশ। 22 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত অনুমতি। বিচারপতি রাজাশেখর মান্থার জাতীয় সড়কে অবস্থান না করার শর্তেই অনুমতি। অবস্থানের পর জায়গা পরিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। আমরা মামলা করেছিলাম নবান্ন বাস টার্মিনাসে টানা 4 দিন বসার জন্য। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী রয়েছেন, যারা ডিএ পাচ্ছেন না এবং চাকরি দুর্নীতিতে যে দুর্নীতি হয়েছে, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ হবে। মামলা শুনানির পরে জজ সাহেব 3 দিন আমাদের বসার পারমিশন দিয়েছেন নবান্ন বাস টার্মিনাসে। 144 ব্রেক করে গভর্নর হাউসের সামনে একজন মিটিং করেছেন, তাহলে বাকিরা পাবে না কেন? আমরা 500 জন চেয়েছিলাম, কোর্ট 300 জনকে বসার পারমিশন দিয়েছে। আমরা দেখেছি যখন আন্দোলনের চাকরি প্রার্থীদের আন্দোলনের 1002 দিনে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠক হয়, আর সেই বৈঠকের প্রশংসা করলেন এবার বিচারপতি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আন্দোলনকারী ও সরকারের বৈঠকের প্রশংসা করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব, তার সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকারের অবস্থান তারিফযোগ্য বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 1002 দিনে আন্দোলনকারীদের সঙ্গে, যারা 1000 দিন ধরে তারা চাকরি প্রার্থীরা, তারা আন্দোলনের বসেছিলেন, তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন এবং আন্দোলনকারী ও সরকারের বৈঠকের প্রশংসা করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকারের অবস্থান তারিফযোগ্য বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 1002 দিনে আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের যে বৈঠক এবং ব্রাত্য বসু তিনি বৈঠক করেছিলেন, সেই বৈঠককে নিয়ে প্রশংসা করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আন্দোলন তো সব জায়গাতেই হচ্ছে, আন্দোলন হচ্ছে বলেই আজকে আন্দোলনের তীব্রতা বাড়ছে বলেই সরকার বাধ্য হচ্ছে এসে কথা বলতে। আজকে যারা সরকারি কর্মচারী তাদের সাথে তো কথা বলা উচিত, তাদের তো সরকারের নিজের থেকে উদ্যোগ নেওয়া উচিত, সরকারেরই স্টাফ। আজ পর্যন্ত সরকার তো এদের সাথে কথা বলেনি। একবার শুধু চিফ জাস্টিস যখন বলেছিল কথা বলতে, তখন সরকারি অফিসিয়ালরা কথা বলেছিল, আদারওয়াইজ তো কথা বলতেই চায় না। অন্যদিকে আবার বিচারপতির পরামর্শে ক্ষোভ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভ চাকরি প্রার্থীদের। আন্দোলন না করে আদালতে আসার পরামর্শ, বিচারপতির মন্তব্যে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না।
আমরা আদালতে গেছি বলেই তো উনি 9টা সিবিআই দিয়েছেন, নবম দশম একাদশ দ্বাদশের উপরে। উনি তো অনেক কমিটি করেছেন, অনেক সিবিআই দিয়েছেন, ইডির তদন্ত দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তো উনি আমাদের জন্য তো একটা কমিটি করে দিতে পারতেন, যে যারা রাস্তায় বসে আছে তারা কি জন্য বসে আছে, তাদের দাবি কি, তারা কি আদৌ যোগ্য না অযোগ্য, তাদের নাম আছে কি নেই, যেটা উনি প্রশ্ন করছেন। তো সেটা নিয়েও তো একটা কমিটি করলে জিনিসটা তো পরিষ্কার হয়ে যেত। যা করেছেন যেগুলো অযোগ্যদের জন্য এতগুলো সিবিআই, কারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, কিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, আর যারা চাকরি পায়নি এতদিন ধরে বঞ্চিত, তাদের জন্য আমরা কোনো কিছু দেখতে পাইনি। আগামী দিনে দেখবো, সেই আশা করা কি। আপনি কোর্টরুমে বসে একদিন এ মন্তব্যও করেছিলেন যে ঘরে বসে আন্দোলন হয় না, তাহলে গতকালকের আপনার মন্তব্য রাস্তায় বসে কিছু হবে না, আর তার সেই মন্তব্য এটা কিন্তু একটু বৈষম্য মন্তব্য হচ্ছে আর কি। দেখুন, এটা ওনার স্ববিরোধী কথা, কারণ উনি বিচারকের আসনে বসে যে সিবিআইগুলো দিয়েছিলেন, আর সিবিআই তদন্তের পরে যে রিপোর্টটা উঠে এসেছিল, উনি নিশ্চয় চোখে দেখেছেন এটা, যে সেই রিপোর্টে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আর যোগ্যরা কিভাবে বঞ্চিত হয়েছে। তো উনি যদি সিবিআই রিপোর্ট দেখে থাকেন একজন বিচারক হিসাবে, তাহলে উনার এই ধরনের বক্তব্য আমাদের মতো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলাটা একেবারে সুবিচ্ছিন্ন। এবার মালদার দিকে নজর রাখবো, কারণ গ্যাসের লাইনে নোটবন্দি স্মৃতি। আধার লিঙ্কে লম্বা লাইন গ্যাসের দোকানে যে ছবি দেখছেন, মালদার ছবি দেখছেন। মালদায় গ্যাসের দোকানে গ্রাহকদের ভিড়, আর সেই নোটবন্দির স্মৃতি যেন কোথাও ফিরে আসলো। লাইনে হয়রানি, দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে আছেন। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে মালদা থেকে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, সেই নোটবন্দির সময়ের ছবি তো দেখা যাচ্ছে, এই যে লম্বা লাইন, কেন এতক্ষণ ধরে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, কেন কাজ হচ্ছে না এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর? একদমই, দেখো, গ্যাসের দোকানে 31শে ডিসেম্বরের মধ্যে যারা গ্যাসের উপভোক্তা আছে তাদের বায়োমেট্রিক নথিভুক্ত করার কাজ চলছে, আর এজন্যই প্রচুর মানুষ প্রতিদিনই সাত সকাল থেকে ভিড় করছেন। একটি দুটি না, মালদহের সমস্ত গ্যাসের দোকানে গত কয়েকদিন ধরে আমরা এই ছবি প্রত্যক্ষ করছি, যেখানে শয়ে শয়ে লোক ঘন্টার পর ঘন্টা লাইনে, কেউ বলছেন 4 ঘন্টা, কেউ বলছেন 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়াচ্ছেন। সকাল 10টায় দোকান খোলার আগে সকাল 6টা থেকে লাইন পড়ছে, রাত পর্যন্ত এইভাবেই লাইন চলছে। কারণ অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে আবার লিঙ্ক ফেলিওর হয়ে যাচ্ছে, ফলে মাঝপথে কাজ বন্ধ হয়ে থাকছে। মূলত যারা গ্যাসের ভর্তুকি পান তাদের আধার এবং তাদের বায়োমেট্রিক এগুলি নথিভুক্ত করার কাজ চলছে। অনেকেই আতঙ্কিত ভাবছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ না শেষ করে ফেললে বোধহয় গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাসের এজেন্সির কর্মীরা তারা কিন্তু বলছেন গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এমন কোনো আশঙ্কা নেই, তবে হ্যাঁ 31শে ডিসেম্বরের মধ্যে এই ধরনের একটি বায়োমেট্রিক নথিভুক্তকরণের নির্দেশিকা রয়েছে। আর প্রতিদিনই মালদহের প্রতিটি দোকানে গড়ে 500-600 করে লোকজন লাইন দিচ্ছেন, যারা নাম এবং তথ্য নথিভুক্ত করছেন। গত মাসের শেষ সময় থেকে এটা শুরু হয়েছে। এ পর্যন্ত এক একটি গ্যাসের দোকানে গড়ে 10,000 বা তারও বেশি উপভোক্তা ইতিমধ্যেই কিন্তু এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে লাইন দীর্ঘ হচ্ছে, যেন নোটবন্দির স্মৃতি। একেবারে তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম, মালদার ছবি, যেখানে গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন আধার লিঙ্ক করার জন্য। সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, এই যে লিঙ্ক করা আছে গ্যাসের। কালকে এসেছিলেন? হ্যাঁ, কালকে 1:30টার সময় ঘুরে গেছে, সকাল 7টায় এসে। তো সবাই ভয় দেখাচ্ছে যে লিঙ্ক না করলে গ্যাস পাবে না। সেই সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কোনো শুরু হয় না। ওয়াইফের বাড়িতে, ওয়াইফ হাই সুগার পেশেন্ট, বিছনায় মাথা ঘুরে পড়ে গেছে, বিছনায় শুয়ে রেখে দিয়ে এসেছি। এখানে কখন যে যাবো, কখন রান্না বান্না করবো, কখন যে খাবো, বাচ্চা কাচ্চাদেরকে দিব, বলা মুশকিল। 31 তারিখের মধ্যে সব এইভাবে করলে হবে। বাইরের যদি অনলাইনে যদি দিত তাহলে সুবিধা হতো। আধারের সঙ্গে গ্যাসের কানেকশনটা লিঙ্ক করতে হচ্ছে, এখন লিঙ্ক নেই বলে অসুবিধা হচ্ছে। ঘন্টা 2 লিঙ্ক নেই, লিঙ্ক থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গতকাল থেকে হচ্ছে, মাঝে লিঙ্ক ঠিক ছিল, গতকাল সমস্যা ছিল, আজকে একটু বেশি আছে। হ্যাঁ, 31 তারিখ বলেছে, তো আমাদের মনে হয় আরো নির্দেশ বাড়বে, সময়টা বাড়াবে। মালদার ছবি দেখলেন, মালদার পাশাপাশি বীরভূমের ছবিটাও কিন্তু এক। ভোর থেকে লম্বা লাইন সিউড়ির গ্যাসের দোকানগুলির সামনে। কেওয়াইসি, ফিঙ্গারপ্রিন্ট ও রেটিনা স্ক্যানের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা উজালা গ্যাসের। কেওয়াইসি জমা করার কাজের মধ্যে সার্ভার খারাপ হয়ে যাওয়ায় আরও বাড়ছে ভোগান্তি।
বিজন বিহারী বিশ্বাস সহ সভাপতি এলপিজি সর্বভারতীয় ডিস্ট্রিবিউশন ফেডারেশনে তিনি বলছেন এখনই আতঙ্কিত হওয়ার নেই, আধার লিঙ্ক না হলে গ্যাসের লাইন বন্ধ হবে না। এই প্রসেসটা প্রযোজ্য হচ্ছে যারা ভর্তুকি নেবে তাদের জন্য, যেরকম উজ্জ্বলা কানেকশন, সেগুলোতে এটা বেশি দরকার। এবার এটা কিন্তু কোথাও বলা নেই যে এটা না করলে বন্ধ হয়ে যাবে বা কোনো কিছু, বাট ম্যাক্সিমাম যেটা আমরা অ্যান্টিসিপেট করছি সেটা হচ্ছে যদি কেউ না করতে পারে বা না করে তাহলে এই 19 টাকা 57 পয়সা হয়তো পাবেন না। ডেট যেটা তেল কোম্পানিগুলো মানে অয়েল কোম্পানিগুলো যে ডেট দিয়েছে আমাদেরকে ডিস্ট্রিবিউটারদেরকে সেটা হচ্ছে 31/12/2023। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটি প্রেস রিলিজ করা হয়েছে যেখানে এই আধার লিঙ্কে কোনো রকম টাকা নেওয়া যাবে না, এমনটাই তারা জানিয়েছেন। আরো বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বায়োমেট্রিক অথেন্টিকেশন নিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রাহকরা নানা অভিযোগ আনতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে যারা গ্রাহক রয়েছেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে গেলে, এবং এই নিয়ে লাগাতার অভিযোগ বিভিন্ন জায়গাতে জমা পড়েছে। আজকে কিছুক্ষণ আগে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে কোনো ধরনের অর্থ নেওয়া যাবে না, এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে, এবং যারা অর্থ নিচ্ছেন এই ধরনের কোনো অভিযোগ থাকলে গ্রাহকরা সরাসরি টোল নাম্বার দেওয়া হয়েছে, টোল ফ্রি নাম্বার 1800233355, সেখানে ফোন করে জানাতে পারবেন এবং ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারা যাবে। ফলে গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা কার্যত ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্বীকার করা হলো এবং তারই পরিপ্রেক্ষিতে এই ঘোষণা করা হলো যে কোনো টাকা তো নেওয়া যাবে না এবং যেন টোল ফ্রি নাম্বারে অভিযোগ যাতে রাইট করতে পারা যায়। বেশ আবির, নিউজ 18 বাংলার খবরের জের আমরাই এই খবর দেখিয়েছিলাম। গতকালকেই একটা খবর আপনাদের দেখিয়েছিলাম, আধার লিঙ্কে টাকা দেওয়ার একটা অভিযোগ উঠেছিল। এবার আধার লিঙ্ক করলে কোনো রকম টাকা নেওয়া যাবে না, বিজ্ঞপ্তি জারি করলো ইন্ডিয়ান অয়েল। পূর্ণিমা বারিকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কয়েকদিন আগে আপনাদের খবর দেখিয়েছিলাম যে জীবিত হয়েও মৃত, তাই তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। এই খবর আমরা দেখানোর পরেই সেই টাকা তিনি পেয়েছেন। আবার আজকে 2 জেলার ছবি দেখাবো, জীবিত হয়েও সরকারি খাতায় মৃত, তাই সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, কোথাও বার্ধক্য ভাতা পাচ্ছেন না, কেউ আবার পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা রঞ্জিতা মজুমদার বার্ধক্যের জেরে শরীর ভেঙেছে, শুনতে এবং দেখতে সমস্যা হয়, লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কিন্তু সরকারি খাতায় এই মানুষটি মৃত, তাই বন্ধ সরকারি সুযোগ সুবিধা। আবাস যোজনার ঘর পাননি, 4 বছর ধরে বন্ধ বার্ধক্য ভাতা। বৃদ্ধার দাবি, দুয়ারে সরকার থেকে পঞ্চায়েতের দুয়ার, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কোনো সুরাহা হয়নি। 4 বছরে 2 বার ভোট দিয়েছেন, তবু সরকারের খাতায় তিনি নাকি বেঁচেই নেই। তাহলে ভোট দিল কি ভূতে? আমি তো বাঁচে আছি, আমি 60 বছর ধরে পাই না, আমি মৃত্যু হইলাম, ভোটও দিলাম, 1 ভোটও তো আমার মিস নেই। বানারহাট গেছি, ধূপগুড়ি গেছি। কোথায়? ভিডিও অফিসে? হ্যাঁ, দুয়ারে সরকারের কাছে গেছি। অঞ্চলে কি কইছে? মৃত্যু হয়েছি। যারা বয়স্ক ভাতা পায় তাদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। আমরা যখন জানতে পারলাম, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ওনার এরিয়া সহ যেন সমস্ত টাকা পায় তার ব্যবস্থা আমরা করছি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা আয়েশা বিবি। 36 বছরের এই মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না, কারণ লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তাকে মৃত বলে দেখানো হয়েছে। স্বামী সন্তান নিয়ে আয়েশা বিবির অভাবের সংসার, স্বামী দিনমজুর, সংসার চালাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা বড় ভরসা, সেটাই 7 মাস ধরে বন্ধ। পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। যখন বই আপডেট করতে গেছে তখনই বুঝতে ধরা পড়ে গেছে লক্ষ্মীর ভান্ডার টাকা 6-7 মাস বন্ধ হয়ে গেছে। জীবিত মানুষ আছে, মৃত কি করে করেছে?
যিনারা করেছে তারা কি করে করেছে তাদেরকে ঠিক করতে হবে। বেনিফিশিয়ারি আবার টাকা পায়। আমি কে কোন এর দোষ আমি কারো ঘাড়ে দিতে চাইবো না। আমি চাইছি যে যেখান থেকেই হোক না কেন এটা কারেকশন করিয়ে মহিলার টাকা পাক। একই সমস্যায় পড়েন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের পূর্ণিমা বারিক। লক্ষ্মীর ভান্ডারে তাকে মৃত দেখানো হয়, বন্ধ হয়ে যায় সরকারি ভাতা। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হয় প্রশাসন। মৃত থেকে জীবিত হন পূর্ণিমা। 8 মাস পর লক্ষ্মীর ভান্ডারের বকেয়া টাকাও ঢোকে তার অ্যাকাউন্টে। বানারহাটের বৃদ্ধা কবে থেকে বার্ধক্য ভাতা পাবেন, কিংবা মহিষাদলের মহিলার অ্যাকাউন্টে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? উত্তরের অপেক্ষায় রঞ্জিতা, আয়েশা, দুজনেই জীবিত হয়েও সরকারি খাতায় মৃত। রকি চৌধুরী এবং সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার জেলা থেকে সরাসরি শেষ করব বাঁকুড়ার বিষ্ণুপুরের একটা খবর দেখিয়ে, যেখানে বন দফতরের জমি দখল আর সেই জমিতেই বেআইনি নির্মাণ। খবর পেতেই তৎপরতা, সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল বন দফতর। এটা বন দফতরের জমি। এই জমিতেই তৈরি হচ্ছিল বেআইনি নির্মাণ। খবর পেয়েই পদক্ষেপ। বৃহস্পতিবার বেআইনি নির্মাণ ভেঙে দিল বন দফতর। এ ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরের। এখানে পূর্ত দফতরের জায়গার উপর রয়েছে বেশ কয়েকটি দোকান, রয়েছে মিষ্টির দোকান এবং ভাতের হোটেল। এই দুই দোকানের মালিকই পাশের বন দফতরের জমি দখল করেন, যাতে দোকান বহরে বাড়ানো যায়। বন দফতরের জমিতে শুরু করে দেন নির্মাণ কাজ। এই বেআইনি নির্মাণের খবর পেয়েই পদক্ষেপ করে বন দফতর। আর্থ মুভার দিয়ে গুড়িয়ে দেয় দুটি দোকান। বিমটা তোলার লেগে একটু দেওয়ালটা তোলা হচ্ছে, আর আপনার তো বিমগুলো দেওয়া আছে, মাটির দিকে না হলে মাটিটা ভরাটি হয়ে যাবে। এদিকে বিমটা না দিলে আপনার পুরোটা ধসে পড়ে যেতে পারে। কোনো পারমিশন নেওয়া হয়েছে? আরে নিজেদেরই এটা দোকান ছিল আমাদের, আজকে দোকান নয়। আপনার জায়গা নয়? আমার জায়গা নয়, দোকান এটা ছিল, টিনটা লাগাবো। সরকারি সম্পত্তি, এখানে সবাই ওরকম ভাবে আছে। বিষয়টি নজরে আসার পরেই বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার এবং হেরে পর্বত বিটের বিট অফিসার ওনারা যৌথভাবে অ্যাকশন নিয়েছেন এবং ওইখানে যে এনক্রোচমেন্টের অ্যাটেম্প্ট হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করেছি এবং বেআইনি যদি কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সেই নির্মাণটিও ওখান থেকে সরিয়ে দিচ্ছে। বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় অবৈধ নির্মাণ করছিল পিডব্লিউডি এবং বন দপ্তরের যে জায়গা, সেই জায়গায় নজরে আসে প্রশাসনের। আজ জেসিবি দিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো। বন দপ্তর পরিষ্কার জানিয়ে দিলেন এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। যেতে যেতে ঝাড়গ্রামের একটা খবর দেখিয়ে যায়, কারণ গাছচোর ধরতে এবার নয়া উদ্যোগ বন দফতরের। কি সেই উদ্যোগ? স্নিফার ডগ। ঝাড়গ্রামে স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান বন দফতরের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাতির হামলায় সচেতন বার্তাকে কাজে লাগাচ্ছে চোরা শিকারীরা। দিনের পর দিন লোপাট হচ্ছে শাল জঙ্গল। হাতির হামলা থেকে বাঁচতে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ বন দফতরের। আর সেই নিষেধাজ্ঞাকে কাজে লাগাচ্ছে চোরা শিকারীরা। চুরি রুখতে স্নিফার ডগকে হাতিয়ার বন দফতরের। আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই। ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে। ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা, এবং আমাদের কিছু সোর্স দ্বারা আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা আজকে সিআরপিএফ এর সহযোগিতায় স্নিফার ডগ নিয়ে এসেছি। তো সেইটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। যদি আমরা কিছু রিকভারি করতে পারি, আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে।